সেই চুক্তি মোতাবেকই কিন্তু আমরা স্থল সীমানা চুক্তি বাস্তবায়ন করেছি। আমার প্রশ্ন জাগে, যারা তখন এত সমালোচনা করেছেন, এত কথা বলেছেন, তারা তো কখনো এটা ভাবেননি যে সেই চুক্তি বাস্তবায়ন হবে। আর ভারতের পার্লামেন্ট, আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে বোধহয় ভারত ঠিক 71 সালে যেমন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তাদের দল মত নির্বিশেষে তারা ঐক্যবদ্ধ হয়েছিলেন, তারা জীবনে আরেকবার ঐক্যবদ্ধ হলেন। তাদের পার্লামেন্টের সকল দলের সকল সদস্য মিলে বাংলাদেশের প্রতি তাদের যে আন্তরিকতা দেখালেন, যে সকলে মিলে সর্বসম্মতিক্রমে এই স্থল সীমানা চুক্তিতে তারা ভোট দিয়েছে এবং তারা পাশ করেছে। এবং সবথেকে বড় কথা, পৃথিবীর বহু দেশে আপনারা জানেন এই ছিটমহল নিয়ে এখনো যুদ্ধ চলছে। ছিটমহল বিনিময় অত্যন্ত কঠিন একটা কাজ, কিন্তু সেই কঠিন কাজটাও সহজভাবে আমরা করে দিয়েছি। এটাও পৃথিবীতে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি যে যারা জনসংখ্যা যারা ভারতে যেতে চায় তারা ভারতে চলে গেছে, যারা ভারতের মাটি থেকে বাংলাদেশে আসতে চায় তারা বাংলাদেশে এসেছে। ছিটমহল জায়গা বিনিময় এত শান্তিপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে ছিটমহল বিনিময় পৃথিবীর কোনো দেশ করতে পারে নাই। আমরা সেটা করিয়ে দেখিয়ে দিয়েছি যে না, প্রতিবেশীর সাথে সমস্যা থাকলে সমাধান করা যায়, সেটাও আমরা করেছি। অথচ এই আইন শুধু তিনি চুক্তি করেননি, তিনি আইন করে পার্লামেন্টে তা পাশ করে দিয়ে গিয়েছিলেন। আর সেটা করেছিলেন বলেই আমার সুযোগ হয়েছিল 21 বছর পর 96 সালে ক্ষমতা এসেই আমি ভারতের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করি। প্রথম 5 বছর আমরা শুধু ম্যাপের উপর কাজ করেছিলাম। এরপর দ্বিতীয়বার যখন আসি তখন এটা নিয়ে আলাপ আলোচনা, এবং তারা কংগ্রেস সরকার বিল আনে আর বিজেপি সরকার সেটা পাশ করে দেয়। আমাদের সমুদ্র সীমা যখন বিশ্বের কোনো দেশই সমুদ্র আইন করেনি, এমনকি জাতিসংঘও না, 74 সালে জাতির পিতা সমুদ্র আইন করে দিয়ে গেছেন, যে সমুদ্র আইনের ভিত্তিতে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। প্রতিবেশী দেশ বন্ধুত্ব সম্পর্কও থেকেছে, আবার আমরা আরবিট্রেশনেও গিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলাও করেছি, জয়ীও হয়েছি। আমাদের সমুদ্র সীমা আমরা বুঝে পেয়েছি, বন্ধুত্বে চির ধরেনি, সেটা আমরা ঠিকই রেখেছি। কারণ আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র জাতির পিতা শিখিয়ে দিয়ে গেছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, কারোর সাথে বৈরিতা করে নয়, বন্ধুত্ব করেই আমরা কিন্তু সমস্যার সমাধান করেছি। গঙ্গা পানির ন্যায্য হিস্সাও আমরা আদায় করেছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে আমি যখনই যে কাজ করতে, এমনকি আজকে আমাদের গ্যাস ফিল্ড, এই গ্যাস ফিল্ডগুলিও যখন একটা টাকা পয়সার এত টানাটানি, সেটাও কিন্তু জাতির পিতা স্বাধীনতার পরপরই সমস্ত গ্যাস ফিল্ডগুলি তিনি ক্রয় করে রেখে গেছেন। তার যে দূরদর্শিতা, তার যে চিন্তা ভাবনা, আপনারা একবার চিন্তা করে দেখেন। কিন্তু কই, কেউ তো তাকে সময় দেয়নি। সেই 72 সালে ফিরে আসার পর থেকে যারা সমালোচনা লেখা, আমার এখন শুধু মাঝে মাঝে মনে হয় যে এই লেখালেখি সমালোচনার মধ্য দিয়ে 15ই আগস্ট 75-এর ঘটনা ঘটাবার জন্য একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া আর স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসার সোপান তৈরি করে দিয়েছিল, যারা তখন ওই তীব্র সমালোচনা এবং লেখালেখি করেছিলেন। তাদের এই বোধ শক্তিটার অভাবের জন্য আমি সত্যি নিজে মনে করি যে সত্যি এটা আমার কাছে মনে হয় অত্যন্ত দুঃখজনক ব্যাপার। হয়তো আজকে যারা বেঁচে আছেন তারা উপলব্ধি করতে পারছেন যে কত ভুল চিন্তা তাদের ছিল। আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যে সকল পরিবার শহীদ হয়েছে, যারা তাদেরকে অন্তত কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কিছু ব্যবস্থা নিয়েছি। চাকরিতে কোটা আমরা 30 ভাগ তাদের সন্তান সন্ততি পর্যন্ত, একবারে নাতিপুতি পর্যন্ত যাতে পেতে পারেন সেই সুযোগ করে দিয়েছি। এমনকি আমি একটা স্পেশাল পিএসসিকে বলে একটা স্পেশাল আমরা পরীক্ষার ব্যবস্থা করেছিলাম যে মুক্তিযোদ্ধা পরিবারগুলি যেন চাকরি পায়, তাদের সদস্যরা যেন চাকরি পায়। এবং সকলে তো আর ভালো নেই, গ্রামে গঞ্জে মানুষ জাতির পিতাটাকে সাড়া দিয়ে তারা অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছে। কৃষক তার ওই হাতের লাঙল ফেলে দিয়ে তারা যুদ্ধে গেছে, হাতের কাস্তে ফেলে দিয়ে তারা যুদ্ধে গেছে, শিক্ষকরা কলম ফেলে দিয়ে যুদ্ধে গেছে, ছাত্ররা, প্রত্যেকে সব শ্রেণী পেশার মানুষ তখন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে।
তাদের এই মহান ত্যাগের বিনিময়ে তো আমরা স্বাধীনতা পেয়েছি। কাজে আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সম্মান করা, তাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটু সুযোগ সৃষ্টি করে দেওয়া, আমি মনে করি এটা আমাদের কর্তব্য, আমরা সেটাই করে গিয়েছি। আমাদের সবসময় লক্ষ্য যে দেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলব, আর সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা আমাদের প্রতিটি পদক্ষেপ নিচ্ছি। বিকৃত ইতিহাস এদেশের মানুষ একসময় জেনেছে। বিকৃত ইতিহাস জেনে যারা বড় হয় তাদের চরিত্র বিকৃতই হয়ে যায়। সঠিক ইতিহাস জানা, মুক্তিযুদ্ধ বা আমাদের মুক্তি সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাস জানা এটাও একান্তভাবে জরুরি একটা চরিত্র গঠনের জন্য, দেশপ্রেমে উদ্বুদ্ধ করবার জন্য। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেটি আমরা এতক্ষণ সরাসরি শুনছিলাম। নানা কারণে স্থগিত 150-এরও বেশি ইউনিয়ন পরিষদে চলছে ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হয় এই ভোট, চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। তবে কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নোয়াখালী সেনবাগ কেশারপাড় ইউনিয়নে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। সকাল 9টার দিকে কালারাইতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সংঘর্ষে জড়ায় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। লক্ষ্মীপুরে 3টি ইউপিতে ভোটার উপস্থিতি কম। এদিকে ফের স্থগিত করা হয়েছে চট্টগ্রামের বাঁশখালীর 16 ইউনিয়নের নির্বাচন। এর আগে মামলা, সীমানা জটিলতা সহ বিভিন্ন কারণে স্থগিত করা হয় এসব ইউনিয়ন পরিষদের ভোট। উৎসবমুখর ভোট হতেছে, আমরা সুন্দর পরিবেশে ভোট দিতেছি। যে যার যোগ্য বলে মনে করবে সে তাকে ভোট দেবে। আইন শৃঙ্খলা পর্যাপ্ত পরিমাণ আছে, র্যাব, পুলিশ, বিজিবি আর অন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আছে। যথেষ্ট পরিমাণ এলাকায় শান্তি শৃঙ্খলা ভোট আছে, কোনো সমস্যা নেই। এবং এখানে সার্বিক পরিস্থিতি ভালো, আইন শৃঙ্খলা বাহিনীও খুব তৎপর, সবকিছু মিলে ভোটার উপস্থিতি কিন্তু ভালো আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতেছে। দর্শক, লালমনিরহাটের পাটগ্রামের বাউড়া ইউপি নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মিলন পাটোয়ারি। মিলন, ভোটের পরিবেশ কেমন দেখছেন আপনি? যে তিম্মি সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বিভিন্ন ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা, র্যাব, পুলিশ, বিজিবি সহ অন্যান্য যে বাহিনীরা আছে তারা এই সকাল থেকে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষা করার কারণে এই লালমনিরহাট বাউড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সকাল থেকে এখন প্রায় 11টা 30 মিনিট বাজে এ পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে থেকে আমরা যে ফলাফল, আমরা যে পরিসংখ্যান পেয়েছি যে প্রায় 40 থেকে 45% পর্যন্ত এই সময়ের মধ্যে ভোট পড়েছে এবং সকালে নারী ভোটারের সংখ্যা, উপস্থিতির সংখ্যা সবচেয়ে বেশি ছিল। আর বাউড়া ইউনিয়নে ছিটমহল বেষ্টিত, বিলুপ্ত ছিটমহল বেষ্টিত ইউনিয়ন হওয়ার কারণে এই বিলুপ্ত ছিটমহলবাসীরা দীর্ঘ 68 বছর পর এই ইউনিয়নের আজকে সকাল থেকে তারা ভোটাধিকার প্রয়োগ করছে এবং কোনো প্রকারের বিশৃঙ্খলার কোনো ভোট কেন্দ্রের এখনো পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই। তবে আমার সঙ্গে রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন এবং উনি আমাদের জানিয়েছেন যে বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনী অতিরিক্ত মোতায়েন রয়েছে, কোনো প্রকারে অপ্রীতিকর ঘটনা ঘটবে না। এছাড়াও কোনো প্রার্থীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো প্রকার অভিযোগ পাই নাই। টিম্মি। মিলন, ধন্যবাদ আপনাকে। দর্শক, লালমনিরহাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মিলন পাটোয়ারি। নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন আরো 6 জন। সকালে উপজেলার কুন্দারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকার কেরানীগঞ্জ থেকে সিলেটগামী একটি প্রাইভেট কারের সাথে বিপরীতমুখী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন 1 জন। আহত 10 জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরো 3 জন। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় মিলেছে। তারা হলেন বিল্লাল হোসেন, আবুল হোসেন ও রাসেল। এদিকে সড়ক দুর্ঘটনায় রাজধানীতে প্রাণ গেছে আরো 1 জন। অকাল বন্যায় ফসলহানির শোক কোনোভাবে কাটিয়ে উঠতে পারছেন না হাওড়া অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকরা। যদিও কৃষি ঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার হাওড়া অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
এলাকাবাসীর আশা, কৃষকদের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করবেন রাষ্ট্রপতি। বাড়ছে পানি, ডুবছে কৃষকের কষ্টে বুনা ফসলি জমির ধান। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্রতিদিনই কিশোরগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। এরই মধ্যে শনিবার রাতের অতিবৃষ্টি আর ঝড়ের কারণে নতুন করে ডুবেছে কিশোরগঞ্জের হাওরের বেশ কয়েকটি এলাকার ফসল। আমাদের দেশটা একেবারে নিমজ্জিত হয়ে গেছে। এই পানি যত ফসল ছিল সব আপনার ডুবে গেছে। কৃষকের গরু কাপড় নাই, গরিবের গরু কাপড় নাই, গরিবও মারা যাবে, কৃষকও মারা যাবে। এই অবস্থায় পরিবার নিয়ে মহাবিপদে ক্ষতিগ্রস্ত কৃষকরা। সহায়তার জন্য হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে কদিন আগে সংবাদ সম্মেলন করেন স্থানীয় সংসদ সদস্য। শনিবারও ইটনায় বিক্ষোভ মিছিল করেন কৃষক জনতা। তবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে রাষ্ট্রপতির আগমন আশার আলো দেখাচ্ছে হাওরের মানুষকে। মহামান্য রাষ্ট্রপতি সহজেই প্রধানমন্ত্রীর কাছে আলোচনা করে আমাদের এই দুর্গত এলাকা থেকে আমাদেরকে যেন পরিত্রাণ করতে পারে। এই এলাকায় কৃষকদের ফসল রক্ষায় স্থায়ী সমাধানের একটা বাস্তব পরিকল্পনা গ্রহণ করেন। কৃষকদের দাবি, অকাল বন্যার হাত থেকে হাওরের ফসল আর কৃষককে বাঁচাতে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের। বন্যার যে অকাল ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত কৃষকের স্বার্থে আমরা সরকারের কাছে 7 দফা দাবি জানাচ্ছি, যেন এই 7 দফা দাবি বাস্তবায়ন করা হয়। গত 15-20 দিনে কিশোরগঞ্জের হাওরের অন্তত 50,000 হেক্টর ফসলি জমির ধান তলিয়ে গেছে। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ। HRRM দেশ 24-এ একটা বিরতি নিচ্ছি, একটু পরে।